প্রথমেই দেখে নেব আজকের সেরা শিরোনাম। আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ, রাজ্য থেকে দেশ, দেশ থেকে আন্তর্জাতিক সব খবর একসাথে। শুরুতেই হেডলাইন্স। এসআইআর আটকালে বাংলায় রাষ্ট্রপতি শাসন, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্কে ভাঙড়ে আত্মহত্যা, এসআইআর এনআরসি ইস্যুতে ফের চাঞ্চল্য। সুপ্রিম কোর্টে হার মানল কেন্দ্র, বাংলায় 100 দিনে কাজের টাকা মেটাতে চলেছে অবশেষে দিল্লি। সবাই পাবেন ঝকঝকে নতুন ফ্ল্যাট, পশ্চিমবঙ্গ সরকারের দুর্দান্ত আবাসন প্রকল্পে উচ্ছ্বাস, কবে থেকে আবেদন? বরের মাসিকায় 90,000, তবু লক্ষ্মীর ভান্ডারে আবেদন, সুগান্তের খোঁচার জবাব দিলেন কাঞ্চন পত্নী শ্রীময়ী। এসআইআর শুরু হতেই পূর্বস্থলীতে জলাশয়ে বান্ডিল বান্ডিল আধার কার্ড, এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। বড়সড় রেল দুর্ঘটনা, হাওড়া কালকা মিলের ধাক্কায় মৃত্যু মিছিল, রেল লাইনে ছড়িয়ে পড়ল ক্ষতবিক্ষত দেহ। নদিয়ায় ভরা রাস্তাতে বিএসএফ পুলিশ সংঘর্ষ, মারধরে জখম 3 পুলিশ কর্মী, আটক 1 জওয়ান। এবার আসছে বিস্তারিত খবরে। এবার এসআইআর ইস্যুতে রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। আজ মঙ্গলবার বিকেলে পানিহাটিতে মিছিল করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল শেষে একটি সভা হয়েছিল, সেখানে এমন মন্তব্য করেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা জানান, এসআইআর নিয়ে তৃণমূল বিশৃঙ্খলা করলে চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে না, আর ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না। তাহলে আগামী 4 মে রাত 12টার পর রাষ্ট্রপতি শাসন চালু হবে। শুভেন্দুর কথাই, এসআইআর নিয়ে বিজেপির কর্মী সমর্থকদের একটাই কথা বলবো, তৃণমূল যদি ভণ্ডুল করার চেষ্টা করে, বিএলওকে মারি, ইলেকশন কমিশনকে আক্রমণ করে, ইলেকশন কমিশন বুঝে নেবে, দায়িত্ব বিজেপির নয়, মারামারিতে জড়াবেন না। শুভেন্দু এদিন পরিসংখ্যান দিয়ে জানান, গত 2021 সালে 5ই মে বাংলায় সরকার গঠন হয়েছিল, সেজন্য 2026 সালে 4 মে রাত 12টার মধ্যে রাজ্য সরকার গঠন করতে হবে। এজন্য 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। বিশৃঙ্খলা করে যদি এসআইআর করতে দেওয়া না হয়, সেজন্য ভোটার তালিকা বেরোবে না, আর ভোটার তালিকা না বেরোলে ভোট হবে না। সরকার গঠন না হলে 4 মে রাত 12টার পর রাষ্ট্রপতি শাসন হবে। রাজ্যে এসআইআর আটকানো যাবে না। এদিনের সভা থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। শুভেন্দু বলেন, বাংলাদেশি, মুসলিম, রোহিঙ্গা এদের একজনের নামও ভোটার তালিকায় থাকবে না। হিন্দু শরণার্থীদের জন্য ভারতবর্ষ আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019 সালে ঠাকুরনগরে কথাও দিয়েছিলেন সিএএ হবে। 2024 সালে সিএএ চালু হয়েছে। অনুপ্রবেশ আটকাতে বাংলাদেশের সীমানায় কাঁটাতার দেওয়ার জন্য রাজ্য সরকারের জমি না দেওয়াকেই এদিন দায়ী করেন শুভেন্দু। পানিহাটির আগরপাড়ায় পৌর প্রদীপ করেন আত্মঘাতী হওয়ার ঘটনার সঙ্গে এসআইআর এর কোনো সম্পর্ক নেই, সেই মন্তব্য করেন তিনি। সোদপুর ট্রাফিক মোড় থেকে বিটি রোডের তেঁতুলতলা মোড় পর্যন্ত মিছিল ছিল। বিজেপির মিছিলে তৃণমূলের সঙ্গে স্বদেশ মোড়ের কাছে বিবাদ বাধে বলে অভিযোগ। সেখানে উপস্থিত তৃণমূল ও মিছিলে থাকা বিজেপির কর্মীরা স্লোগান পাল্টা স্লোগানে জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়, পুলিশ গিয়ে সামাল দেয়। পশ্চিমবঙ্গের 100 দিনের প্রকল্পের বকেয়া অর্থ মেটাতে অবশেষে আগ্রহ দেখালো কেন্দ্র। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পরামর্শে এই বিষয়ে একটি নোট পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরে। প্রধানমন্ত্রীর দপ্তর ইতিমধ্যে মন্ত্রককে আরো বিস্তারিত নোট পাঠাতে বলেছে বলে খবর। কেন এই সিদ্ধান্ত কেন্দ্রের? এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ সুপ্রিম কোর্টে কেন্দ্রের পরাজয়। গত 27 অক্টোবর কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের প্রকল্পে বকেয়া টাকা অবিলম্বে মিটিয়ে দিতে হবে। সেই রায়ের বিরোধিতা করে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেলেও সেখানেও একই রায় বহাল থাকে। পরপর 2টি আদালতে হেরে যাওয়ার পরে কেন্দ্রের কৃষি মন্ত্রক এই বিষয়ে মত বদলের সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর। আদালতের চাপে কেন্দ্রের নরম সুর। রাজনৈতিক মহলের মতে আদালতের পরাজয়ের পরই সুর নরম করেছে কেন্দ্র। এখন বিধানসভা নির্বাচনের আগে যদি বাংলাকে অর্থ বরাদ্দ করতে হয়, তবে তা শুধুই প্রশাসনিক নয়, রাজনৈতিক ক্ষেত্রে বড় ধাক্কা হবে রাজ্য বিজেপির জন্য। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যে বাংলার প্রতি বঞ্চনার ইস্যুতে তারা আগামী নির্বাচনে প্রধান হাতিয়ার করবে এই 100 দিনের প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগকে। এ বিষয়ে সিপিএম, কংগ্রেস ও তৃণমূলের সঙ্গে সুর মিলিয়েছে। প্রসঙ্গত, গত 3 বছর ধরে পশ্চিমবঙ্গ এই প্রকল্পের প্রাপ্য অর্থ পাচ্ছে না। দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্র বরাদ্দ টাকা স্থগিত রেখেছিল, কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে লড়াই চালিয়েছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের রায়ের পক্ষে এলেও কেন্দ্র তা মানেনি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রায় শিলমোহর পড়েছে। বড় দুর্ঘটনা, হাওড়া কালকা মেলির ধাক্কায় মৃত্যু মিছিল, রেল লাইনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ক্ষত বিক্ষত দেহ। উত্তরপ্রদেশের মির্জাপুরে বুধবার সকালে ঘটল ভয়াবহ রেল দুর্ঘটনা।
দ্রুতগতিতে ছুটে আসা হাওড়া কালকামেলির ধাক্কায় মৃত্যু হয়েছে অন্তত 6 জন পুণ্যার্থীর। ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনা ঘটে মির্জাপুরের চুনার রেলওয়ে স্টেশনের কাছে মরমান এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার সকালে কার্তিক পূর্ণিমা উপলক্ষে ওই পুণ্যার্থীরা গঙ্গা স্নান শেষে লাইন ধরে হাঁটছিলেন। বুধবার সকালে উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার চুনার রেলওয়ে স্টেশনে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। হাওড়া থেকে কালকাগামী কালকামেলির ধাক্কায় মৃত্যু হয় 6 তীর্থযাত্রীর। আহত হয়েছে আরও একাধিক ব্যক্তি। সকাল 9:30 নাগাদ ঘটে এই মর্মান্তিক ঘটনা, যার ফলে স্টেশন চত্বরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও বিশৃঙ্খলা। রেল সূত্রে জানা গেছে, সোনভদ্র থেকে প্যাসেঞ্জার ট্রেন প্রয়াগরাজ বারওয়াদিহ প্যাসেঞ্জার চুনার স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায়। ওই ট্রেনে থাকা তীর্থযাত্রীরা কার্তিক পূর্ণিমার গঙ্গা স্নানের উদ্দেশ্যে চুনারে নামেন। প্ল্যাটফর্ম থেকে নামার পর তারা 3 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছানোর জন্য রেল লাইন পার হচ্ছিলেন। সেই সময় দ্রুত গতিতে এসে পড়ে হাওড়া কালকা মেল এবং কিছু বুঝে ওঠার আগে কয়েকজন তীর্থযাত্রীকে সজোরে ধাক্কা মারে দ্রুত গতিতে ট্রেন। ঘটনাস্থলে মৃত্যু হয় 6 জনের। আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে দেহের অংশগুলি রেল লাইনের উপরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। খবর পেয়ে জিআরপি ও আরপিএফ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহাবশেষ সংগ্রহ করে ময়না তদন্তের জন্য পাঠান। রেল কর্মকর্তাদের মতে, কালকামেলির চুনারে কোনো স্টপেজ ছিল না, ফলে ট্রেনটি ঘন্টায় প্রায় 60 কিলোমিটার গতিতে স্টেশন অতিক্রম করছিল। রেল লাইন পার হওয়া তীর্থযাত্রীরা ট্রেনের গতি অনুমান করতে না পেরে দুর্ঘটনার কবলে পড়েন। ঘটনার পরই রেলওয়ে পুলিশ, আরপিএফ ও জিআরপি টিম তৎপর হয়ে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং প্রয়োজনে এসডিআরএফ ও এনডিআরএফ দল মোতায়েন থাকবে। এদিকে রেলওয়ে ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে হতাহতের পরিচয় শনাক্তের কাজ শুরু করেছেন। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী নিহতরা সকলেই সোনভদ্র ও আশেপাশের এলাকার বাসিন্দা। এনআরসি এসআইআর আতঙ্কে আবারও আত্মহত্যার অভিযোগ। এবার প্রাণ গেল ভাঙড়ের বাসিন্দার। বুধবার সকালে বাড়িতে মিলেছে রফিক গাজী নামে এক ব্যক্তির দেহ। অভিযোগ, এনআরসি এসআইআর আতঙ্কে নাকি চরম সিদ্ধান্ত নিয়েছেন ওই ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। দেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। গিয়েছেন তৃণমূল বিধায়ক শওকাত মোল্লা। জানা গিয়েছে, মৃতের নাম রফিক গাজী। ভাঙড়ের কাশীপুরের জয়পুরের বাসিন্দা তিনি। বুধবার সকালে ঘর থেকে উদ্ধার তার ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূল বিধায়ক শওকাত মোল্লা। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। বিধায়কের দাবি, দীর্ঘদিন ধরে এনআরসি আতঙ্কে ভুগছিলেন রফিক। রাজ্যে এসআইআর চালু হওয়ার পর সেই ভয় আবারও বাড়ে। ভিটেমাটি ছাড়তে হবে না তো, এই নিয়ে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তিনি। দাবি, সেই আতঙ্কে চরম সিদ্ধান্ত নিয়েছেন রফিক। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে শোনা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই পারিবারিক সমস্যায় ভুগছিলেন ওই ব্যক্তি। তাই মৃত্যু নেপথ্যে সেটাও একটা কারণ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কথা বলা হবে মৃতের পরিবারের সঙ্গে। প্রসঙ্গত, গতকাল জোড়াসাঁকোর সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাফ জানিয়েছেন, কারো আতঙ্কিত হবার কোনো কারণ নেই, তৃণমূল পাশে রয়েছে, সব রকম সহযোগিতা করা হবে তাদের তরফে। তারপরও একই ঘটনার পুনরাবৃত্তি। মাদক বাজেয়াপ্ত করা নিয়ে সীমান্তরক্ষী বাহিনী ও রাজ্য পুলিশের মধ্যে ব্যাপক গন্ডগোল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে বচসা থেকে তার জল গড়ায় হাতাহাতি পর্যন্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, একদম ভরা রাস্তার ওপর পুলিশ ও বিএসএফ আধিকারিকরা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। অভিযোগ, 3-4 জন পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করেছেন বিএসএফ আধিকারিকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। পুলিশকে মারধর করার অভিযোগে আটক করা হয়েছে এক বিএসএফ জওয়ানকে। যদিও এই ঘটনায় বিএসএফ বা জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। কি থেকে সূত্রপাত, করিমপুর থেকে কৃষ্ণনগরগামী একটি যাত্রী বোঝাই বাসায় নিষিদ্ধ কফ সিরাপ বা ফেন্সিডিল আসছিল। এরপর ফেন্সিডিল বোঝাই পেটিগুলোকে রাস্তাতে কেউ বা কারা নামিয়ে চলে যায়। পরে উৎসুক মানুষজন সেটি খুলে দেখেন, আর তারপরই ব্যাপারটা আঁচ করতে পেরে খবর দেন পুলিশে। এবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা ওই ফেন্সিডিলগুলি বাজেয়াপ্ত করে গাড়িতে তোলার ব্যবস্থা করে। যে স্থানে এই ঘটনা ঘটেছে তার পাশেই বিএসএফ ক্যাম্প। পুলিশ আধিকারিকরা যখন নিষিদ্ধ এই কাপ সিরাপের পেটিগুলো গাড়িতে তুলছিলেন, সেই সময় হাজির হন কর্তব্যরত বিএসএফ আধিকারিকরা। অভিযোগ, তারা পুলিশ কর্মীদের বাধা দেন ওই পেটিগুলো নিয়ে যাওয়া থেকে। বিএসএফ এর দাবি, তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে সীমান্তে নিষিদ্ধ কাশির সিরাপ আনা হচ্ছে।
সেই খবর পেয়ে তারা পৌঁছান সেখানে, তবে পুলিশ বাধা দেয় সেগুলি বাজেয়াপ্ত করতে। এর থেকেই দুতরফের শুরু হয় বচসা ঝামেলা। ওই মাদককে বাজেয়াপ্ত করবে তা নিয়ে পরিস্থিতি ওঠে চরমে। দুপক্ষের প্রথমে হাতাহাতি, পরে তা মারামারিতে পৌঁছায় বলে খবর। এই সংঘর্ষে আহত হন ৩ পুলিশ কর্মী। অপরদিকে পুলিশকে মারধরের অভিযোগে আটক এক বিএসএফ জওয়ানও। স্থানীয় এক বাসিন্দা বলেন, জিনিসটা একটা গাড়ি বা কেউ এসে নামিয়ে দিয়ে যায়। পরে খুলে দেখা যায় এটার ভিতর রয়েছে কাশির সিরাপ বা ফেনসিডিল। এরপরে এখানকার লোকজন থানায় খবর দেয়। পুলিশ আসে, ওই জিনিসগুলো বাজেয়াপ্ত করে গাড়িতে তুলে যায়। সেই সময় বিএসএফ আসে। তারপর দেখলাম বিএসএফ এর সঙ্গে পুলিশের হাতাহাতি শুরু হয়। এরপর এলাকায় উত্তেজনা হয়। থানার বড়বাবু আসেন, বিষয়টি তিনিই দেখেন। তবে কতজন আহত হয়েছে বলতে পারবো না, কিন্তু এইটুকু জানি যে পুলিশ বিএসএফ ঝগড়া করছিল আর তারপরে হাতাহাতি করে একে অন্যের সঙ্গে।